আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথ সংকটাপন্ন করা হচ্ছে তারেক রহমান। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনে ধানের শীষ ও শাপলাকুলি হাড্ডাহাড্ডি লড়াই হবে নাসিরউদ্দিন পাটোয়ারি। দুর্নীতির কারণে বিদ্যুতের দাম বেড়েছে 25%। জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তারেক রহমান, মির্জা ফখরুল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ 18 নভেম্বর, ইসি সচিব। আবারও জামাতের আমির হলেন ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিএসএফ এর ভাঙচুর সতর্ক করল বিজিবি। দোষী বা নির্দোষের বাইরে ইনুর বক্তব্য আমলে নেওয়ার সুযোগ নেই চিফ প্রসিকিউটর। আগামী বছর বিশ্ব ইজতেমা নির্বাচনের পর ধর্ম উপদেষ্টা। হানিফ সহ 4 জনের বিচারের শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি। বাড্ডায় বাসা থেকে নারী পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার। বাড়ি করতে হলে 10 লাখ চাঁদা দিতে হবে, ফেনীতে প্রবাসীকে মারধর। নভেম্বরে ঘূর্ণিঝড়ের আভাস, বৃষ্টিও হবে বেশি। আরও শক্তিশালীভাবে পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের ঘোষণা ইরানের। এবং ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সোচ্চার হতে বললেন ওবামা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ প্রবাসীদের জন্য সম্মানজনক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করা হচ্ছে। রোববার গুলশানের হোটেল লেকশোরে বিএনপির অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি প্রবাসী বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য পদ গ্রহণ কর্মসূচির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন করেন। আগামীকাল সোমবার অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দুপুরে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে দুপুর 12টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সংবাদ সম্মেলনটি শুধু বৈধ নিরাপত্তা পাশধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত। সাংবাদিকদের আগামী সোমবার দুপুর 12টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন বলে জানা গেছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলাকুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। রোববার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন পাটোয়ারি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের মালিক, আমলা এবং রাজনীতিবিদদের যোগ সাজেশে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি হয়েছে। এর ফলে বিদ্যুতের দাম বেড়েছে অন্তত 25%। যে হারে বিদ্যুতের উৎপাদন ও পেমেন্ট বেড়েছে, সেই অসম হিসাবে বিজ্ঞানী আইনস্টাইনও মেলাতে পারবে না। রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন বিশেষ ক্ষমতা আইনে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত চুক্তিসমূহ পর্যালোচনার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ তারই উত্তরসূরি তারেক রহমানও সুদূর প্রবাস থেকে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে সংগ্রামের ধারাবাহিকতা গড়ে উঠেছিল, সেটি আজ অব্যাহত রেখেছেন তারেক রহমান। জাতিকে নতুন আশার আলো দেখাচ্ছেন তিনি। আগামী 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, এই তালিকা দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি। আবারও বাংলাদেশের জামাত ইসলামীর আমির নির্বাচিত হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। 2026 থেকে 2018 কার্যকালের পদে
নির্বাচিত হলেন তিনি। রোববার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতে ইসলামের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার রাতে সংগঠনের আমির ঘোষণা করেন। সিলেটের জকিগঞ্জের মানিকপুর সীমান্ত দিয়ে রোববার সকালে বিএসএফের 4 থেকে 5 সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানানোর পর বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পতাকা বৈঠকে প্রতিবাদ জানায়। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে বিএসএফকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। সিলেটের জকিগঞ্জের মানিকপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের একটি দল প্রবেশ করে। রোববার সকাল 11:30টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের 19 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার। স্থানীয়রা জানায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই বিএসএফের 4 থেকে 5 জন সদস্য জকিগঞ্জের মানিকপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। এ সময় তারা কৃষি জমিতে থাকা বাঁশ ও কয়েকটি বাঁশের স্থাপনা ভেঙে ফেলে। অভিযোগ গঠনের পর আসামি দোষী বা নির্দোষ এই সীমার বাইরে কোনো বক্তব্য দিতে পারেন না। তাই হাসানুল হক ইনুর সাম্প্রতিক বক্তব্য আদালতের আমলে নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গোলাম আরিফ তাজুল ইসলাম। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শেষে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের সংঘটিত মানবতাবিরোধী অপরাধে তার অবস্থান ও ভূমিকার ভিত্তিতে মোট 8টি অভিযোগ গঠন করা হয়েছে। এ মামলায় আগামী 30 নভেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে। একই ধরনের অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের আরও 3 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের মামলায় 25 নভেম্বর সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আগামী বছর বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন। রোববার তাবলিগি জামাতের বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। ধর্ম উপদেষ্টা বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষ নির্বাচনের পর ইজতেমা অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছেন। তিনি বলেন, ইজতেমা অনুষ্ঠিত হতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করতে হয়, কিন্তু নির্বাচনের আগে এত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন করা সম্ভব না। এজন্য উভয় গ্রুপ নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে একমত পোষণ করেছেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিচার শুরু হয়েছে। পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঞ্জুরুল বাসিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। হানিফ ছাড়াও মামলার অপর আসামিরা হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা। রাজধানীর বাড্ডা এলাকায় একটি বাসার নিচতলা কারখানা থেকে নারী ও পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে বাড্ডার পূর্বাঞ্চল 3 নম্বর রোডের 2 নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত দুজনই উক্ত বিল্ডিংয়ে অবস্থিত ইবনে কাশির ক্যাডেট মাদ্রাসার কর্মচারী ছিলেন বলে জানা গেছে। নিহত সাইফুল উক্ত মাদ্রাসার ক্রয় বিক্রয় বিভাগে কাজ করত এবং শাকিলা একটি মাদ্রাসায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিল। ফেনী সদর উপজেলার সরস্বতী ইউনিয়নের দেবীপুর গ্রামের প্রবাসী মোহাম্মদ মিলনের কাছে 10 লাখ টাকা চাঁদা না পেয়ে তাকে পিটিয়ে জখম করা হয়েছে। শুক্রবার এই হামলার ঘটনায় রোববার ফেনী মডেল থানায় মামলা করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের দেবীপুর গ্রামের আলিমুল্লাহ বাড়ির মিলন প্রবাস থেকে আসার পর ঘর নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরু করার পর হতে স্থানীয় সন্ত্রাসী জাফর আহমদ মানিক দেলোয়ার লক্ষ টাকা চাঁদা দাবি করে। চলতি নভেম্বরে দেশে ঘূর্ণিঝড় ও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। রোববার 2 নভেম্বর সারা মাসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বরে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত সব পারমাণবিক স্থাপনা আগের চেয়ে আরও শক্তিশালীভাবে পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন ইরান। রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির পারমাণবিক সংস্থা পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দিয়েছেন। এদিকে তেহরান ও ওয়াশিংটনকে স্থবির কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে দুই দেশের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা ওমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা এখনও স্পষ্ট নয়। রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশটির পারমাণবিক সংস্থা পরিদর্শনে গিয়ে বলেছেন, তেহরান ধ্বংসপ্রাপ্ত সব স্থাপনা আগের চেয়ে আরও শক্তিশালীভাবে নির্মাণ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন বহির্ভূত শাসন ও বেপরোয়া মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হতে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির অন্যতম শীর্ষ নেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার এ আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য ভার্জিনিয়া এবং নিউ জার্সির গভর্নর নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের পক্ষে প্রচারণা শুরু করেছেন ওবামা। ভার্জিনিয়ার নরফোক শহরের ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বক্তব্য দেন তিনি। সেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট পার্টিকে সংগঠিত হওয়ার আহ্বান জানান। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।